নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। তবে শীত শীত তো পড়েই গেছে, আর এই শীতে কিন্তু গল্প শোনার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই আজকের আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ দুর্দান্ত একটি ভৌতিক ঘটনা। আজকের ঘটনা এসেছে কৃষ্ণনগর থেকে। তাই বুঝতেই পারছো আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে, কিন্তু দারুণ একটি জমজমাট ঘটনা হতে চলেছে। আর যারা ব্যাঙ্গালোরে কাজের ক্ষেত্রে থাকো তারা কিন্তু অবশ্যই আজকের কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবে না যে তোমাদের সঙ্গেও এরকম কোনোদিন কিছু ঘটেছে কিনা। ঘটনা পাঠে আমি রাজ। শুরু করছি আজকের 131 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন সঞ্জয় দে। হে রাজ, আমি সঞ্জয় কৃষ্ণনগর থেকে এই ঘটনাটি লিখছি। গত 6 বছর ধরে আমি ব্যাঙ্গালোরের একটি প্রাইভেট সেক্টর কোম্পানিতে কাজ করতাম। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা ব্যাঙ্গালোরে যাওয়ার প্রথম 2 মাস যে আমার কিভাবে কেটেছে এটা তার ঘটনা। তাই কথা না বাড়িয়ে শুরু করলাম আজকের ঘটনা। বিগত 6 বছর ধরে ব্যাঙ্গালোরের একটি প্রাইভেট সেক্টর কোম্পানিতে মেশিন ম্যান হিসেবে কাজ করতাম আমি। এই কাজ আমি পাই আমার দাদার দ্বারা। আমার দাদা আমার অনেক আগে থেকেই ব্যাঙ্গালোরের একটা অফিসে কাজ করত। ওইখানেই অন্য একটি অফিসে ভালো কাজ থাকায় আমাকে আমার দাদা খবর দেয়। তবে প্রথম থেকে ঠিক হয়েছিল যে আমি গিয়ে আমার দাদার সঙ্গেই থাকবো। দাদারা একটি ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে প্রায় 4 বছর ছিল সেইখানে। ছোট রুম, খুব একটা বেশি বড় নয়। তবে ওখানে গিয়ে হলো আরেক ঝামেলা। দাদার যে বন্ধুটার কলকাতায় ফিরে আসার কথা ছিল, সেই বন্ধুটার কোম্পানি হঠাৎ করেই তাকে জানায় যে তাকে আরো 1 মাস কাজ করতে হবে, নয়তো তাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে না। যার কারণে তাদের ঘরে আমার জায়গা হলো না। তবে প্রথম দিন আমি দাদাদের ঘরেই ছিলাম। এক কথায় বলতে একেই প্রচন্ড ছোট রুম। আমার নিজেরই কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। এইভাবে আর কতদিন চলবে? তাই দাদার সঙ্গে আলোচনা করে ঠিক করি যে দাদারই অন্য একটা বন্ধুর ঘর ফাঁকা আছে। ওইখানে ওই দাদাটা একাই থাকে। ওর রাতে করে শিফটিং থাকে। ওকে যদি কোনোভাবে রাজি করানো যায় তবে আমার থাকার ব্যবস্থা করা যাবে। যেমন ভাবলাম ঠিক তেমনই কাজও করে ফেললাম। ভোরবেলায় গিয়ে ওই দাদাটার সঙ্গে গিয়ে কথা বললাম। কথা বলার পর আমরা একটি অদ্ভুত কথা জানতে পারি যে আমি যদি তার সঙ্গে থাকি তাতে তার কোনো আপত্তি নেই, তবে রাতে করে আমি যেন একটু সাবধানে থাকি। এই কথায় আমরা দুজনে প্রথমে একটু চমকে উঠি। জিজ্ঞাসা করার পর ওই ছেলেটা আমাদেরকে তেমন কিছু বলল না। তবে শেষে একটাই কথা বলেছিল যে রাতে করে ওর নাইট শিফট থাকে প্রত্যেক দিন, তাই রাতে করে আমাকে একাই থাকতে হবে। অর্থাৎ যদি কোনো অসুবিধা হয় ও দাদার এখানে পৌঁছাতে প্রায় 20 মিনিট লেগে যাবে। মনটা খুঁতখুত করলেও আর কোনো উপায় না থাকায় আমি রাজি হয়ে গেলাম। তবে আসল ঘটনার সূত্রপাত ঘটল এর ঠিক 4 দিন পর, অমাবস্যার রাতে। জানি না সেই দিন আমার মনটা না প্রচণ্ড কু ডাকছিল। অফিসে জয়েনিং করে ফেলেছিলাম কদিনের মধ্যেই। কাজ থেকে ফিরেছি এবং ঠিক সেই সময় আমার রুমমেট অর্থাৎ অরিজিৎ দা আমাকে বলে গেল, এই আজ দিনটায় একটু সাবধানে থাকিস। বেশি অসুবিধা হলে তো দাদাকে একবার কল করে তোর কাছে ডেকে নিস। আর একটা কথা, দরজা বা জানলা যতই টোকাটুকি হোক কোনো দরজা জানলা খুলবি না। আর আজ দিনটা দেখ, যদি বেশি কিছু অসুবিধা হয় দাদাকে বলে চলে যাস, কোনো অসুবিধা নেই। কথাগুলো বুকের ভেতরটায় কেমন যেন ছুঁচের মতন ফুটে গেল। এরই মধ্যে ওই ঘরে
রাতের বেলায় ঘুমানোর সময় এমন অনেক কিছু ঘটনা ঘটেছে আমার সঙ্গে, বা আমার চোখে পড়েছে এমন অনেক ঘটনা যা হয়তো অলৌকিক না হলেও তবে স্বাভাবিকও বলা চলে না। একদিন এমনও হয়েছে, রাতের বেলায় ঘুমোতে যাব, ঠিক সেই সময় রান্নাঘরের বাসনপত্র এমনভাবে বাসনপত্র দুমদাম করে পড়ছে যেন মনে হচ্ছে কোনো মানুষ ইচ্ছা করে বাসনপত্র ফেলে দিচ্ছে। ছুটে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম মানুষ তো দূরে থাক, সামান্য ছোটোখাটো কোনো ইঁদুরও সেখানে পাওয়া যায়নি। রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করেই সম্পূর্ণ শরীর অবশ হয়ে যাওয়া, কানের কাছে হঠাৎ করে কারোর ফিসফিসানির আওয়াজ শুনতে পাওয়া, রুমের দেওয়ালের ওপার থেকে দুমদাম আওয়াজ, এমন অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। তবে সেই রাতে এর থেকেও খারাপ কিছুর সম্মুখীন হলাম আমি। তখন রাত হয়তো 12:30। সবে তখন খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে কথা বলে সবে চোখটা বুজিয়েছি, ঠিক সেই সময় দরজায় প্রচন্ড জোরে জোরে কেউ যেন ধাক্কা মারতে থাকে, অনেকবার করে। জিজ্ঞাসা করলাম, কে কে এসেছে? তবে উত্তর কিছুই আসে না। 4 থেকে 5 বার জিজ্ঞাসা করার পরও দরজার ওই পাশ থেকে এলো আমার নিজের দাদার গলার আওয়াজ, আমি রে ভাই, দরজা খোল। কথাটা শুনেও কেমন যেন আমার সন্দেহ লাগলো যে দাদা এত রাতে কেনই বাঁচতে যাবে। আমি তো ফোনও করিনি। আমি দরজা না খুলেই বলতে থাকলাম, এত রাতের বেলা কি করতে এসেছিস? কোনো উত্তর নেই। আবারও জিজ্ঞাসা করলাম, বল, চুপ করে আছিস কেন? এর উত্তরে শুধুমাত্র দরজায় দুমদাম শব্দ ছাড়া আর কিছুই আসে না। ভয় কেমন যেন আমার সারা শরীর ভারী হয়ে আসছিল। ভয়ে ভয়ে ফোনটা তুলে একবার দাদাকে ফোন করলাম। দাদাকে কল করার পর ভয়টা আরো যেন আমাকে চেপে ধরল। দাদা ফোন ধরে ফোনের ওই পাশ থেকে উত্তর দেয়, হ্যাঁ রে বল, কোনো অসুবিধা হয়েছে? দাদার গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম, আর যাই হোক, দরজার ওই পাশে যে আছে সে আমার দাদা নয়। ভয়ে প্রায় কাঁদতে কাঁদতে দাদাকে সমস্ত কথা খুলে বললাম। সেই মুহূর্তে সম্পূর্ণ ঘর একটা অদ্ভুত নিস্তব্ধতায় ভরে উঠেছিল। এ যেন ঠিক ঝড়ের আগের মুহূর্তের নিস্তব্ধতা। সমস্ত কথা শুনে দাদার তাড়াহুড়ো করে তার একটা বন্ধুকে নিয়ে আমার ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটে এসে তারা আমাকে নিয়ে তাদের ফ্ল্যাটে নিয়ে চলে যায়। দাদা এও বলে যে ওই রাতের বেলা যখন দাদা আমার ঘরে ঢুকেছিল তখন নাকি একটা বীভৎস পচা মরা পচা গন্ধ পেয়েছিল। পরের দিন আমার রুমমেট আসতে তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমাদের এই ঘটনা শুনে সে আমাদেরকে বলে, আমি বুঝেছিলাম এমন কিছু ঘটতে চলেছে রে, তাই তখন তোকে সাবধান করে গিয়েছিলাম আমি। সেই কারণে আমি রাতে থাকি না। নেহাতি ভাড়াটাও কম আর এখান থেকে আমার অফিসটাও কাছাকাছি, তাই যা হোক করে পড়ে আছি এখানে, তবুও রাতের বেলা করে থাকি না। জানি না, এ বিষয়ে বাড়ির মালিককে বলেছিলাম, তার সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু উনি কিছু বলতে চায়নি। যাই হোক, আমার যেমন তেমনভাবে কাটছে, আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না। একটা কাজ কর ভাই, তুই না হয় আমার অন্য একটা বন্ধুর ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে থাক, ওখানে কোনো অসুবিধা নেই, ওখানে তোর কোনো অসুবিধাই হবে না। চল আমার সঙ্গে, আমি কথা বলিয়ে দিচ্ছি, আর থাকতে হবে না এই ফ্ল্যাটে। অনেকদিন পর ওই ফ্ল্যাট থেকে চলে আসার পর একটি অদ্ভুত ঘটনা জানতে পেরেছিলাম। আমি জানতে পেরেছিলাম যে ওই ফ্ল্যাটে অনেক বছর আগে নাকি একটা ব্যাচেলার ছেলে থাকতো। কারণে বা অকারণে সে সুইসাইড করে এবং প্রায় 3 দিন পর ওই রুম থেকে ঝুলন্ত পচা দেহ উদ্ধার করে পুলিশ, এবং তারপর থেকেই অনেক দিন ওই রুম বন্ধ ছিল। পরে সময় যেতে যেতে
অনেকেই ওই রুমে এসে থেকেছে, তবে বেশি দিন টিকতে পারিনি। তবে অরিজিৎদা নেহাতি সকালবেলা করে বাড়িতে থাকে এবং রাতের বেলা করে থাকে না বলেই অরিজিৎদা ওই ঘরে টিকে থাকতে পেরেছিল। তবে ওই রাতে যে আমার সঙ্গে কি ঘটেছিল তা সত্যি আজও আমার কাছে দুঃস্বপ্ন। কেমন লাগলো আজকের ঘটনা? আজকের ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর তোমাদেরকে একটা কথা জানানোর আছে, একটা বড় প্রজেক্টে আমি কাজ করতে চলেছি। আমার নিজেও কাজটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। যাই হোক, সম্পূর্ণ হলে তোমরা তো অবশ্যই জানতে পারবে। অবশ্যই কিন্তু পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই প্রেতজনি শুনতে থাকো। আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা কিন্তু লিখে আমাদেরকে পাঠাতে পারো। তোমাদেরকে আবারও মনে করে রাখি, আমাদের ঘটনা সিলেকশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের ঘটনা যদি সবথেকে বেশি আমাদের শ্রোতা বন্ধুরা পছন্দ করে, তাহলে কিন্তু তোমরাও জিতে নিতে পারো সম্পূর্ণ একটি সারপ্রাইজ গিফট। আর সেই গিফট কিন্তু পৌঁছে যাবে একদম তোমারই বাড়িতে। তাই অবশ্যই কিন্তু ঘটনা পাঠাতে কেউ ভুলো না। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।